স্টেক যারা দেখেন তারা হয়তো দেখেছেন আমি দেশের ইস্যু নিয়ে অনেক বেশি কথা বলেছি, অর্থনীতি নিয়ে কথা বলেছি, পলিটিক্স নিয়ে কথা বলেছি, দেশের সাথে রিলেটেড জিওপলিটিক্স নিয়ে কথা বলেছি। কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে, এটার একটু ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট, জাহিদ টেক অন জিওপলিটিক্স। আমার খুব আগ্রহের একটা জায়গা, সে জায়গা থেকে কথা বলবো। আচ্ছা, আমি শুরু করছি এবং শেষে আমি চাইবো আপনারা একদম যে কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবেন। দ্বিমতের কথা, আমার কথা মানতে হবে তাও না। এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আমরা যখন কথা বলবো ওখানে আসলে মানামানির ব্যাপার নেই, কেন আমি একটু পরে আসছি। জন মিয়ারশাইমারের নাম আপনারা শুনেছেন? জন মিয়ারশাইমার, এই যে আবার জিজ্ঞেস করতে শুরু করছি, শুনেছেন? এই ভদ্রলোক খুব আলোচিত হয়েছে যখন রাশিয়া ইউক্রেন ইনভেড করেছে। এই যে আমি বললাম রাশিয়া ইউক্রেন ইনভেড করেছে, এই কথাটাও কিন্তু কি হয়, ডিবেট আছে না? রাশিয়া কি বলে? তারা একটা স্পেশাল মিলিটারি অপারেশন চালাচ্ছে, তাই তো? এবং জন মিয়ারশাইমার হচ্ছে সেই ব্যক্তি যিনি পশ্চিমের একজন পণ্ডিত হয়ে রাশিয়া যা করছে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। মিয়ারশাইমারের নাম কেন আসলাম? আমরা যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আলোচনা করি, অনেকগুলো স্কুল অফ থট আছে, যেমন লিবারেল স্কুল অফ থট আছে, আইডিয়ালিস্টিক স্কুল অফ থট আছে। এই যে আমরা বলি না বাংলাদেশে আমেরিকা এটা বলে, আমেরিকা এই যে আওয়ামী লীগ যে ন্যারেটিভ দিচ্ছিল, আমেরিকা প্যালেস্টাইনে কিছু বলে না কেন? এই প্রশ্ন করতে পারেন আপনি একটা স্কুল অফ থটে, সেটা হচ্ছে আইডিয়ালিস্টিক যে স্কুল অফ থট। একটা দেশ সব জায়গায় সহি আচরণ করবে। আর মিয়ারশাইমার যে স্কুল অফ থটকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে রিয়ালিস্ট, মানে আপনি বাস্তবতা মেনে নেবেন। রিয়ালিস্ট স্কুল অফ থট যদি আপনি ফলো করেন তাহলে বুঝবেন আমেরিকা ইসরায়েলের গণহত্যা নিয়ে বেশি কথা বলবে না। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আমি ব্যক্তিগতভাবে রিয়ালিস্ট স্কুল অফ থট থেকে কথা বলবো, ফলে আমার প্রত্যেকটা বক্তব্যকে আপনি ডিনাউন্স করতে পারেন আপনি যদি অন্য আরেকটা স্কুল অফ থটের মানুষ হন। আমি মিয়ারশাইমারকে রাশিয়া ইউক্রেন প্রশ্নে সাপোর্ট করি না, কারণ আমি মনে করি সেই ক্ষেত্রে ওয়েস্ট ঠিক করছে, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি ওই স্কুল অফ থট থেকে কথা বলবো, আপনারা ডিবেট করতেই পারেন। সেই জন্য বলছি শেষে নিশ্চয় আমরা আলোচনা করবো সেগুলো নিয়ে। বাংলাদেশের প্রতিবেশী নীতি, আমরা প্রতিবেশী বলতে আসলে মোটা দাগে ভারতকে বুঝবো, তার সাথে আরো কিছু দেশ আছে, সেগুলো তো আসবেই মূলত এই ডিনামিক্সটার পার্ট হিসেবে। এবং সেটারও আগে আমার মনে হয় এই জোনের সামনে কি হচ্ছে সেটা একটু দেখা দরকার, যেটা আলটিমেটলি আমাদের এই প্রতিবেশী নীতিকে ইনফ্লুয়েন্স করছে। রাশিয়া যখন যুদ্ধে গেল ইউক্রেনের সাথে, তখন চায়নার রিয়াকশন আমরা দেখেছি, ওয়েস্টের রিয়াকশন আমরা দেখেছি, এবং টু সাম এক্সটেন্ট ওখানে কিন্তু একটা প্রক্সি ওয়ার হচ্ছে। কারণ ভবিষ্যতে চায়নার সাথে ওয়েস্ট, বিশেষ করে আমেরিকার তো একটা ফাইট ইজ ইনএভিটেবল। কেন ইনএভিটেবল? মানে চায়না উঠছে, আমেরিকা উঠতে দেবে না কেন? ইউ নো এনি রিজন? কারো কাছে মনে হয় কেন আমেরিকা উঠতে দেবে না তাকে? একটা বিখ্যাত বই আছে, গ্রাহাম অ্যালিসন বলে এক ভদ্রলোক, শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর, থুসিডিজিস ট্র্যাপ এই নামে, চায়না আমেরিকার যুদ্ধ হবেই কিনা এই ধরনের একটা আলোচনা উনি করছেন। ব্যাকগ্রাউন্ডটা একটু বলি। থুসিডিজিস হচ্ছে প্রথম যিনি ইতিহাসকে বৈজ্ঞানিকভাবে লেখার চেষ্টা করেছেন। খ্রিস্টপূর্ব 450 বছরের দিকে উনি ছিলেন। উনি একটা ইন্টারেস্টিং প্রপোজিশন দেখিয়েছিলেন। আপনারা সম্ভবত পেলোপনেশিয়ান ওয়ারের কথা শুনেছেন, যেখানে স্পার্টা আর এথেন্সের যুদ্ধ হয়েছিল। কেন যুদ্ধ হয়েছিল? স্পার্টা তখন, আমরা জানি গ্রিসের সময় অনেকগুলো সিটি স্টেটস ছিল, অনেকগুলো সিটি স্টেটস। স্পার্টা ছিল সবচেয়ে উন্নত, এথেন্স মাথা তুলে দাঁড়াচ্ছে। থুসিডিডিস ওনার নাম কিন্তু এস থাকবে শেষে, উনি বলেছেন যে এদের মধ্যে একটা যুদ্ধ হতে পারে। কারণ ওনার আর্গুমেন্ট হচ্ছে একটা প্রতিষ্ঠিত শক্তি মাথা তুলে দাঁড়ানো বা দাঁড়াতে চেষ্টা করছে আরেকটা শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয় না। এটা টেন্ডেন্সি, এটা সেই 2500 বছর আগে ছিল, এখনকার পৃথিবীতে এটা আরো বেশি বাস্তব। অ্যালিসন যে কাজটা করেছেন, উনি পৃথিবীতে ওই সময় থেকে এখন পর্যন্ত 16টা এরকম ট্র্যাপ খুঁজে বের করেছেন এবং দেখিয়েছেন এর মধ্যে 12টায় কিন্তু যুদ্ধ হয়েছে, 4টায় হয়নি। শুধু আমেরিকা এবং চায়নার মধ্যে একটা থুসিডিজিসের ট্র্যাপ তৈরি হয়েছে, যেখানে আমেরিকা এখন ওয়ার্ল্ড অর্ডার লিড করছে এবং চায়না চাইছে সেটাকে চ্যালেঞ্জ করতে। আমরা জায়গাগুলো বুঝে আসতে হবে, সো দ্যাট আমরা আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের ডিনামিক্স কি হবে আমরা সেটা বুঝবো।
এখন চায়নার সাথে আমেরিকার সংকট ট্রিগার করতে পারে অনেকগুলো জায়গায়। আমরা রিসেন্টলি খেয়াল করেছি যে মালয়েশিয়ার সাথে তার মেরিটাইম বাউন্ডারিতে সমস্যা হচ্ছে, সেকেন্ড থমাস সোল বলে একটা জায়গা নিয়ে ডিসপিউট আছে, যুদ্ধ লেগে যেতে পারে। কিন্তু মূল সমস্যাটা হবে আসলে তাইওয়ানকে যদি চীন তার সাথে একত্র করে ফেলার চেষ্টা করতে পারে। আমি একটু নর্মালি চিন্তা করি, আমি জানি আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবীর সব দেশ স্বীকার করে, বাদ আছে সম্ভবত 17 বা 18টা দেশ, খুবই নন সিগনিফিক্যান্ট দেশ, যারা তাইওয়ানকে স্বাধীন দেশ হিসাবে স্বীকার করে। আর সবাই কি মনে করে তাইওয়ান হচ্ছে চায়নার পার্ট, ওয়ান চায়না প্রিন্সিপাল। আমেরিকাও স্বীকার করে। তাহলে সমস্যাটা কোথায়? ধরি তাইওয়ান ডিসাইড করলো আমরা একত্র হয়ে যাব চীনের সাথে, আমেরিকা কি সেটা হতে দেওয়া উচিত? কেন না? তাইওয়ান গেলে চীনের পাওয়ার কিভাবে বাড়ে? সরি, চিপ। ভেরি গুড, আই এম কামিং টু দ্যাট পয়েন্ট। ভবিষ্যৎ পৃথিবীর সবচেয়ে বড় চালিকা শক্তির মধ্যে দুটো জিনিস আছে। বলা হয় পৃথিবীর ভবিষ্যৎ ডিসাইড করবে, স্ট্র্যাটেজিকলি ডিসাইড করবে দুটো জিনিস। একটাকে বলে রেয়ার আর্থ এলিমেন্টস। 17টা মিনারেল আছে যেগুলো আপনার আমার ফোন থেকে শুরু করে ফাইটার জেট থেকে শুরু করে মিসাইল সব জায়গায় ইউজ হয়, আমরা অনেকে জানিই না। রেয়ার আর্থ এলিমেন্টস মানে হচ্ছে এগুলো পাওয়া কঠিন না, অনেক আছে, কিন্তু এগুলো পরিমাণে খুব কম থাকে। আমি একটা ছোট উদাহরণ দেই, এটা কতটা ইম্পর্টেন্ট। এর মধ্যে রেয়ার আর্থ হচ্ছে নিওডাইমিয়াম। নিওডাইমিয়াম কি কাজ করে সেটা একটু বলি, যারা ইঞ্জিনিয়ারিং পড়েন। আচ্ছা, আমাকে ব্রেক নিতে হবে, এখানে সম্ভবত একটু ঠিক করতে হবে। ওকে, এখানে আচ্ছা। সরি ফর দ্য ইন্টারাপশন। নিওডাইমিয়াম এই যে মিনারেলটা আছে, এটা যদি আপনি একটা চুম্বকের সাথে মিশিয়ে দেন, চুম্বকটা খুব শক্তিশালী হয়ে যায়। ফলে এই যে দেখুন এখন ইলেকট্রিক ভেহিকলস আছে না, তাতে মোটর আছে, মোটরে দুটো চুম্বক থাকে। একটা যদি পার্মানেন্ট করে ফেলতে পারেন তাহলে ওখানে আর নতুন করে বিদ্যুৎ প্রবাহ দিতে হয় না, আরেকটাতে দিলেই হয়। তার মানে আপনার বিদ্যুৎ প্রবাহ অর্ধেক হয়ে যায় যদি আপনি একটা নিওডাইমিয়াম ম্যাগনেট ইউজ করতে পারেন। এইভাবে সারা পৃথিবীতে ভবিষ্যতে চালিকা শক্তি হয়ে দাঁড়াচ্ছে এই পণ্যগুলো। ইউরোপিয়াম নাম আছে, আমরা অনেকে শুনিই নাই। এই জিনিসগুলোর একচ্ছত্র অধিকার হচ্ছে চায়নার। পৃথিবীতে যত এই রেয়ার আর্থ এলিমেন্টস আছে তার স্টক এবং নিষ্কাশন চায়না করে কি, এগুলো খুব সহজে খনি থেকে নিষ্কাশন করে ফেলে। আমেরিকা বা অস্ট্রেলিয়া যেসব উত্তোলন করে তারা চায়নায় পাঠায়, কারণ চায়না এটা সহজে করে, বিকজ চায়নার এনভায়রনমেন্টাল যে হিসাব নিকাশ আছে ওয়েস্টের চাইতে সহজ। ফলে চায়না অনেক সস্তায় করতে পারে। তবে বেসিক কথা হচ্ছে এটা অলরেডি চায়নার হাতে আছে। আর এখন যদি তাইওয়ান তার হাতে চলে যায় যুদ্ধ ছাড়া, তাহলে কি হবে? চিপ পুরো তার হাতে চলে যাবে। ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই যে এখন ফোন কিনতে গিয়ে খোঁজ খবর করি, তোমার এটা কত ন্যানোমিটার চিপ আছে, আমরা এখন চিপটি বুঝি, কিন্তু আমরা অনেকে জানি না হাউ টাফ দ্য টেকনোলজি ইজ। 1 ন্যানোমিটার মানে কতটুকু আমরা কেউ কি বলতে পারি? 8 Gen 2 4 ন্যানোমিটার, 8 Gen 3 এটাও 4 ন্যানোমিটার। এই যে বলি না, হোয়াট ইজ একটা ন্যানোমিটার মানে কতটুকু? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট? কতটুকু? 1 billionth of a meter। আচ্ছা, আরেকটু সহজে বোঝাই। 1 ন্যানোমিটার মানে আপনি 10টা হাইড্রোজেন অ্যাটম যদি পাশাপাশি রাখেন, দ্যাট ইজ 1 ন্যানোমিটার। সিলিকন অ্যাটম হলে 2টা অ্যাটমে 1 ন্যানোমিটার হয়ে যায়। মানে আমরা কোন লেভেলে এখন সার্কিট তৈরি করছি, আমাদের ট্রানজিস্টর তৈরি করছি। আপনার আমার ফোনে যে বেসিক এবং খুব অ্যাডভান্স না, বেসিক যে সেমিকন্ডাক্টর চিপ আছে, মেইন চিপ যেটা, তাতে বিলিয়নস অফ ট্রানজিস্টার্স থাকছে। এই তৈরির ক্ষেত্রে আমরা জানি যে টপ ক্লাস যে সেমিকন্ডাক্টর, সেগুলোর তৈরির মানে টপ ক্লাসগুলোর 90% তাইওয়ানে তৈরি হয়। আমরা টিএসএমসির নাম হয়তো অনেকে জানি। এই একটা কোম্পানি আসলে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আমরা অনেকেই জানি না। এবং সামনে যত দিন যাচ্ছে এই সেমিকন্ডাক্টরের চাহিদা বাড়তে থাকছে। এই মুহূর্তে পৃথিবীতে গড়ে চাহিদা হচ্ছে বছরে 1 ট্রিলিয়ন চিপ। আপনি আমাদের জনসংখ্যা 7-8 বিলিয়ন ধরলে 125টা করে প্রতি জনের মাথা পিছু চিপ এখনই পৃথিবীতে প্রতি বছর লাগছে। সো চায়নার হাতে যদি তাইওয়ান চলে যায় যুদ্ধ ছাড়া,
চায়নার হাতে কি অকল্পনীয় রকম পাওয়ার তৈরি হবে সেটা বুঝতে পারছি আমরা। সুতরাং চায়নাকে আমেরিকা তাইওয়ানকে আমেরিকা কোনোদিনও কোনোভাবে চীনের হাতে যেতে দেবে না, ফুল স্টপ। কোন সরকার এসে যদি সেই পদক্ষেপ নেয়, আপনি নিশ্চিত থাকেন কোনো না কোনো একটা ঝামেলা আমেরিকা বাঁধাবে। আপনি আইডিয়াল জায়গা থেকে বলতে পারেন আমেরিকা তো ওয়ান চায়না প্রিন্সিপাল মানে, তাহলে কেন সেটা শুনবে না? ওই যে বললাম, সে একটা শক্তিকে উঠতে দেবে না, এবং তাইওয়ান চলে গেলে তার হাতে এইরকম একটা লেভারেজ চলে যায়। নট অনলি দ্যাট, আমরা যদি দেখাতে চাই যে চায়না ভবিষ্যতে যখন প্যাসিফিকে বের হবে, এই আলোচনাগুলো আসলে ম্যাপ ছাড়া করা খুব প্রবলেম্যাটিক, থাকলে দেখানো যেত, আপনারা দেখে নেবেন। আপনাদের আগ্রহটুকু তৈরি হতে পারলেই আমার মনে হয় আমি সাকসেসফুল হব। আপনি দেখবেন চায়নার সাথে আমেরিকার বেস গুলো যদি তাইওয়ানের সাথে অ্যালাইন করেন, দেখবেন যে চায়নার এই তাইওয়ান যদি তার হাতে পুরোপুরি ছাড়া হয়ে যায়, তাহলে তার জন্য ভবিষ্যতে প্যাসিফিক ওশনে যাওয়া উইল রিয়েলি বি ভেরি টাফ। ফলে আমেরিকা যেটা করতে চাইছে, পিভট টু এশিয়া। আমরা মনে করছি বারাক ওবামা প্রথম এসে বলেছিল এখন থেকে তাদের মূল ভর কেন্দ্র হবে এশিয়া, চায়নাকে ঠেকাতে হবে। এই যে চায়নাকে ঠেকাতে হবে, এইটার প্রভাব ইনফ্যাক্ট আস্তে আস্তে আমাদের সাউথ এশিয়ায় আসা শুরু করল। আমরা কেন দেখছি চায়না উদ্ভ্রান্তের মতো চেষ্টা করছে মিয়ানমারের রোহিঙ্গাকে সরিয়ে দিতে হবে? মিয়ানমারের রোহিঙ্গা কিন্তু চায়নার প্রেসক্রিপশনে সরানো হয়েছে, কারণ সে চেয়েছে ওখানে একটা ডিপ সি পোর্ট করবে কিয়াকফিউ নামে, যেটা থেকে তার পণ্য খালাস তো হবেই, সে ওখান থেকে সরাসরি গ্যাস এবং তেলের পাইপলাইন নিয়ে গেছে তার মাটিতে। আরেকটা অল্টারনেটিভ রুট সে করেছে পাকিস্তানের উপর দিয়ে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সিপিইসি, সিপেক বলে। $65 বিলিয়ন খরচ করে প্রজেক্টটা নেওয়া হয়েছে। মূলত চায়না অল্টারনেটিভ গোয়াদার পোর্ট দিয়ে সে যাতে সরাসরি আবার তার সিনজিয়াং এ ঢুকে যেতে পারে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে চায়নার যে মেরিটাইম ট্রাফিক যায়, সেটা ভবিষ্যতে যখন যাবে, সিঙ্গাপুর আর মালয়েশিয়ার মাঝখানে একটা জায়গা আছে, মালাক্কা স্ট্রেইট বলে, খুবই ন্যারো একটা জায়গা, চোখ পয়েন্ট। ভবিষ্যতের কোনো যুদ্ধ ওই জায়গাটা বন্ধ করে দেবে। তো আমেরিকা চাইছে মালাক্কার আগেই কিছু অল্টারনেটিভ পথ করা। একটা হচ্ছে এই যে কিয়াকফিউ মিয়ানমারে, একটা হচ্ছে গোয়াদার, যত বেশি করা যায়। তাহলে আমরা কি এবার বুঝতে পারছি ভবিষ্যতে একটা আমেরিকা চায়না কনফ্লিক্টে আমরা ঠিক কোন রকম একটা স্ট্র্যাটেজিক জায়গায় বসে আছি? আমাদেরকে লাগবেই, কারণ বে অফ বেঙ্গল হয়ে যখন সব যাবে, আমাদের পজিশন ইজ দ্যাট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে চায়না আমেরিকার কনফ্লিক্টের জায়গায়। আমাদের প্রতিবেশীদের সাথে আরেকটা জায়গা যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে চায়নার সাথে যেহেতু আমেরিকার কনফ্লিক্ট আছে, চায়না চেষ্টা করছে এই জোনে চায়নার একটা কাউন্টার ব্যালেন্স তৈরি করার জন্য, সেটা হচ্ছে ইন্ডিয়া। এবং তারা চেষ্টা করছে ইন্ডিয়াকে যত বেশি সাপোর্ট দেওয়া যায় সে চায়নার বিপক্ষে দাঁড়াবে। এই জন্য আমরা জানি একটা ঘোষিত মিলিটারি যে অর্গানাইজেশন আছে, হুইচ ইজ কল্ড কোয়াড, সেই কোয়াডটা পার্ট হচ্ছে ইন্ডিয়া। এবং চায়নার সাথে ইন্ডিয়ার বাউন্ডারিগত সমস্যা আছে, আপনারা জানেন। আপনারা হয়তো এটাও জানেন, চায়না এবং ইন্ডিয়ার এটাকে বর্ডার বলে না, বলে কি কি বলে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LAC। দ্যাট মিনস ইটস নট এ বর্ডার, ইটস স্টিল ডিসপিউটেড। চায়না এখনো মনে করে অরুণাচল তার, তাই না? তার রিসেন্ট ম্যাপ ট্যাপে মাঝে মাঝে ঢোকায়। কেন ঢোকায়? অরুণাচল ট্রুলি এক সময় তিব্বতের পার্ট ছিল। ও বলছে তিব্বত যেহেতু আমার, এটা সাউথ তিবেট, সো অরুণাচলও আসলে আমার জায়গায়। কাজ করছে না, একটু দেখুন তার একটু কাজ করানো যায় কি। সরি, সে অরুণাচলকে তার অংশ মনে করে, সে লাদাখকে তার অংশ মনে করে। আমরা জানি এখনো বেশ বড় একটা অংশ তার দখলে আছে। ফলে যেই কথাটা আমরা বলতে চাইছি, আমেরিকার জন্য ইন্ডিয়া একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ইন্ডিয়ার সাথে চায়নার অলরেডি প্রবলেম আছে। সুতরাং সে চাইছে ইন্ডিয়াকে এখানে এম্পাওয়ার্ড করতে। এবং সেই কারণে বাংলাদেশে একটা আলোচনা আছে না, যে 2+2 মিটিং এর সময় ইন্ডিয়া ম্যানেজড আমেরিকা, যে বাংলাদেশকে আর বেশি চাপ দেওয়া যাবে না। তার লেভারেজটা কি? তার লেভারেজটা হচ্ছে সে মনে করে বা সে বুঝতে পেরেছে ক্লিয়ারলি, আমাকে আমেরিকা লাগবে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য, এবং ভবিষ্যতে চায়নাকে কন্টেইন করার জন্য তার প্রয়োজন আছে। সেই কারণে ইন্ডিয়া এই লেভারেজটা নেওয়ার চেষ্টা করেছে। ফলে ইন্ডিয়াও এখানে একটা এম্পাওয়ার্ড স্টেট হয়েছে, এবং ইন্ডিয়ার সাথে চায়নার একটা যুদ্ধের পরিস্থিতিও আছে। যে কোনো দিন একটা যুদ্ধ লাগতে পারে ভবিষ্যতে। ফলে ইন্ডিয়ার একটা কনসার্ন আবার বাংলাদেশে এবার আসলো, সেটা হচ্ছে সেই অতি আলোচিত, আমরা এখন সবাই চিকেন নেক শুনি। আমরা ঢাকাবাসীতে স্লোগান শুনেছি, বন্যায় যদি মানুষ মরে চিকেন নেক থাকবে না রে, তাই তো? চিকেন নেক এখন আমরা খুব ভালো বলতেছি, এবং গলাটা টিপে টুপে ধরা যায় কিনা আমরা এখন প্ল্যান করছি। শুড উই ডু দ্যাট অর নট ইজ এ ডিফারেন্ট ডিবেট। এগেইন, আমি যদি বলি যে এটা গলাটা টিপে ধরার হুমকি দেয়া উচিত, সেটার বিরুদ্ধে যুক্তি আছে। আমি যদি বলি উচিত না, সেটার বিরুদ্ধেও যুক্তি আছে। সেই জায়গায় আসবো।
ফলে যেটা দাঁড়ালো, ভবিষ্যতের একটা যুদ্ধ যদি লেগে যায় দুটো দেশের মধ্যে, চিকেন নেক মাত্র 22 কিলোমিটার যদি চায়না ব্লক করে দিতে পারে, তার 7 সিস্টার্স আলাদা হয়ে যাবে। ফলে ইন্ডিয়া বাংলাদেশকে একেবারে ডিফারেন্ট ভাবে দেখতে চায়, যে যে দেশটা এরকম একটা কনফ্লিক্টের মধ্যে তাকে ফাইনালি অ্যাক্সেস দেবে। এটা হচ্ছে এই পুরো জিওপলিটিক্যাল প্রবলেমের জায়গায়। ইন্ডিয়ার আরো কিছু ইন্টারেস্টের জায়গা আছে, সেটাই আসবো। ফলে আমরা চাই বা না চাই, আমরা একটা অদ্ভুত পজিশনে পড়ে গেছি, যেটা দিয়ে আমরা চাইলে অনেক লেভারেজ পেতে পারতাম, অথবা এটাই কিন্তু আমাদের দেশের 12টা বাজিয়ে দেবে। আমি একদম স্পষ্টভাবে বলছি, ইফ উই ক্যানট হ্যান্ডেল ইট প্রপারলি, আমাদের খুব বড় বিপদও হবে যদি আমরা আসলে ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে না পারি। ধরা যাক চায়না ইন্ডিয়ার একটা যুদ্ধে চিকেন নেক বন্ধ করে দেয়া হলো, ইন্ডিয়া কিন্তু তখন না আপনাকে জিজ্ঞেস করবে না আমি তোমার উপর দিয়ে যেতে চাই কিনা। ইন্ডিয়া হয়তো বাংলাদেশ ইনভাইট করেই তার 7 সিস্টার্সে চলে যাবে। সো দিস ইজ দ্য সিচুয়েশন, অর দিস ইজ দ্য প্রবাবিলিটি, অ্যাট লিস্ট আই ক্যান সে। তার মানে এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। এখন এগুলো হলো আমাদের প্রবলেমের জায়গা। প্রতিবেশী বাকি যারা আছে, ইন্ডিয়ার অন্য চাওয়াগুলো নিয়ে আমি আসবো, প্রতিবেশী বাকি যারা আছে তাদের সাথে আসলে এই কনফ্লিক্টের পার্ট হয়েই সবাই আছি। আমরা নেপালের দিকে যদি তাকাই, ওখানে আমরা দেখব মূলত চায়না ইন্ডিয়ার পাওয়ার, তাদের ফুটপ্রিন্ট চাওয়া নিয়ে ক্রাইসিস। শ্রীলঙ্কাতে ইটস দ্য সেম, মালদ্বীপস ইটস দ্য সেম, একই কথা, একই। মালদ্বীপকে আমরা দখলে রাখতে চাই, মানে ভারত বা চায়না পরস্পর ফাইট করছে, কারণ মালদ্বীপ দেশটা খুব ছোট হলেও, আবারও বলছি ম্যাপ নেই, ম্যাপ দেখবেন, মালদ্বীপ একটা লম্বা আর্কিপেলাগো, খুব লম্বা, ওর মানুষ মাত্র 5 লক্ষ, কিন্তু ওটার যে এরিয়া, যে সি এরিয়া সে বিলং করে, ওর মধ্যে দিয়ে প্রচুর ম্যারিটাইম রুট যায়, সুতরাং ওগুলোর কারণে এটা খুবই ইম্পর্টেন্ট। ফলে দেখবেন ওখানেও চায়না ইন্ডিয়ার কনফ্লিক্ট আছে। প্রত্যেকে আসলে মূলত এই কাজে, চায়না দীর্ঘদিন থেকে একটা প্ল্যান করেছিলেন, তার এক তো বেল্ট রোড ইনিশিয়েটিভ আছে, সে চেষ্টা করছে সবগুলো দেশকে সড়ক পথে কানেক্ট করতে, এখানে হয়ে ইউরোপ পর্যন্ত যাবে। ওরা একটা স্ট্রিং অফ পার্লস আছে, মুক্তার মালা, সে একটার পর একটা পোর্ট তার দখলে নিয়ে চেষ্টা করেছে এগুলো দিয়ে একটা মুক্তার মালা গেঁথে ফেলতে, ফলে স্ট্র্যাটেজিকলি যাতে সে এইরকম একটা পজিশন তৈরি করতে পারে। সো এই যে রিশেপিং গুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে? পারহ্যাপস উই আর হেডিং টুয়ার্ডস আ থার্ড ওয়ার্ল্ড ওয়ার। অবশ্য কেউ কেউ বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছে? আমরা বিসিএস ক্যান্ডিডেটস এখানে প্রচুর আছে, সেই বিসিএস কোটা অনেক কিছু 45 পোল্যান্ডে আক্রমণের পর থেকে, পোল্যান্ড ইনভেশনের পর থেকে না, অনেকে আবার বলেন এটা আসলে শুরু হয়েছে আরো অনেক আগে, চায়না যখন মাঞ্চুরিয়াতে ইনভেড করেছিল, জাপান যখন মাঞ্চুরিয়াতে ইনভেড করেছিল, তখন ওটাকেও স্টার্টিং পয়েন্ট ধরে। কেউ কেউ বলছেন এই রাশিয়া ইউক্রেন ওয়ার ইজ এ পার্ট অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার। থার্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু কখনো বলে কয়ে লেগে যায় না, হঠাৎ করে আমরা আজকে আসো থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু করি না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও এভাবে শুরু হয়নি, প্রথম একটা দুটো দেশ পার্টিসিপেট করেছে, তারপর আস্তে আস্তে পক্ষ হতে 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 ফাইনালি এটা ওয়ার্ল্ড ওয়ারে পরিণত হয়েছে। সো একটা অ্যালাইনমেন্ট কিন্তু এইরকম আছে, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের পরিস্থিতি হবে। এখন আমরা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ইন্টারন্যাশনাল ইস্যুগুলোর সাথে রেখে আমরা এখন আমাদের প্রতিবেশী কারা কারা আছে, কাদের সাথে আমরা আসলে কি করতে চাই, কি করেছিলাম, কি করা উচিত, সেই কথাগুলোতে আসি। যে সরকারটা গেল, সেই সরকারটা আমরা প্রথম ভারত দিয়ে শুরু করি। ভারতের সাথে তার সম্পর্ক কেমন ছিল? আচ্ছা আমি একটা জিনিস বুঝতে চাই, আচ্ছা ভারতকে স্বামী, আমাদেরকে স্ত্রী বলায় অনেকে দেখলাম নিচু করে দেখছে, মানে স্ত্রীদেরকে কি আমরা নিচু করে দেখছি? তাহলে মানে আমরা যদি ভারতের স্ত্রী হই, হোয়াটস দ্য প্রবলেম? মানে আমরা কি খুব স্টেরিওটাইপ করছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, মন্ত্রী কি বলেছিল আমি বাজি ধরতে পারি, অলমোস্ট কেউ জানেন না। আমরা এটা ইউজ করেছি কারণ আমরা সরকারকে বিপদে ফেলতে চেয়েছি। উনি কিন্তু খুব খারাপ কথা বলেন নাই, আমাকে আবার আওয়ামী লীগ বলবেন না প্লিজ। হ্যাঁ, মানে মন্ত্রী কি বলেছিল জানেন? কি বলেছে? এইটা একটা বাক্য, আমরা ওই বাক্যটা পিক করেছি এবং ইচ্ছা মতো ইউজ করেছি। না, স্বামী স্ত্রীর প্রসঙ্গে ওনার আরেকটা বাক্য ছিল, উনি বলেছিলেন বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এখানে স্বামী স্ত্রীরা বুঝবেন পরের বাক্যটা, আমাদের ঝগড়াঝাটি হলে আবার ঠিক হয়ে যায়। উনি এক্স্যাক্টলি এটা বলেছিলেন। সো স্বামী স্ত্রী উনি আসলে এই প্রেক্ষাপটে বলেছেন, এবং কে স্বামী কে স্ত্রী তাও বলেন নাই, কিন্তু আমরা ধরেই নিলাম এইভাবে, জানি না কেন, হোয়াট এভার। সো উনি এটা বলার চেষ্টা করেছেন। তারপরে কি কি যেন রক্তের রাখি বন্ধন টন্ধন, বন্ধু,
হেনরি কিসিঞ্জারের একটা বিখ্যাত কথা আছে, মানে ইন্টারন্যাশনাল রিলেশনসে বন্ধু টন্ধু বলে কোনো কিছু নাই, ইন্টারেস্ট হচ্ছে শেষ কথা, এর বাইরে কোনো কিছু কোথাও কোনোদিন এক্সিস্ট করে না। তো আগের সরকারটা এসব বলতো কেন, এসব বলে বলে সে চেষ্টা করেছে, সে যেসব পলিসি নিয়েছে, যেসব স্টেপস নিয়েছে, সেগুলো সে চেষ্টা করেছে আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিতে। ও তো আমার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দিলাম, রক্তের রাখি বন্ধনের ইয়ে দিলাম, ও আমাকে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে তাই দিলাম। এই পরিস্থিতি এতদিন ধরে চলেছে, আমরা স্ট্র্যাটেজিকলি আমাদের কোনো বেনিফিট আসলে ওই সময়গুলোতে এনজয় করতে পারি নাই। কারণ ওই সরকারটা, আজকে সবাই এই আলোচনা করছেন, ওই সরকারটার মূল টার্গেট ছিল তারা চেষ্টা করবে যেভাবে সম্ভব ক্ষমতায় থাকতে হবে, আর বাকি সবকিছু দিয়ে দাও। এবং এই সরকারটা একটা ভয়ঙ্কর স্টেপ নিয়েছিল, আমরা হয়তো অনেকে ওভাবে খেয়াল করিনি। যখন করিডোর দিচ্ছিল আমরা আলোচনা করছিলাম, দ্যাটস ফাইন, যে করিডোর দিয়ে দিচ্ছ তুমি, এই করিডোর দেওয়ার ক্ষেত্রে আমরা টাকা পয়সা পাচ্ছি না, কিন্তু একটা স্ট্র্যাটেজিক করিডোর দেওয়া হয়েছে। আমি আপনাদের খুব সিরিয়াস মনোযোগ আকর্ষণ করবো, আপনারা সার্চ করলে দেখবেন দর্শনা চিলাহাটি একটা রুট আছে, এটা চিকেন নেক বাইপাস করার জন্য দেয়া হয়েছে। আসলে তার মানে ভবিষ্যতে চায়না ইন্ডিয়া একটা যুদ্ধ যদি লাগে, আমরা একটা অবস্থান অলরেডি নিয়ে নিয়েছি, আমরা ভারতের পক্ষে নিয়ে নিয়েছি। বাংলাদেশের শেখ হাসিনার পতনের সাথে কিন্তু চায়নাতে উনি গেলেন এবং সেখানে চায়না, দা ওয়ে চায়না ট্রিটেড হার, এটা খুব ভাইটাল। তার ওই পাওয়ার ব্যালেন্স কিন্তু শেষ পর্যন্ত শেষ হয়েছে, কারণ উনি ইন্ডিয়া আর চায়নাকে আর পেরে উঠছিলেন, এটা পারা যায় না। মানে প্রায় বলা হতো উনি এত বুদ্ধিমান, উনি এত স্মার্ট, উনি এক হাতে চায়না এক হাতে ইন্ডিয়াকে নিয়ে খেলছেন এবং দুজনকেই পক্ষে রাখছেন। ট্রু, 18 সালে কে আগে সব মানে তাকে অভ্যর্থনা জানাবে, শুভেচ্ছা জানাবে, সেই প্রতিযোগিতা হয়েছিল। বাট তখনও বলতাম, এবং আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কেউ কেউ করতেন, তখনও বলতাম যে না, এই ব্যালেন্সিং উইল বি টাফ, বিকজ এতদিন পর্যন্ত একই জিনিস সবাই চায় না, এখন থেকে একই জিনিস সবাই চাইছে, সো ইট উইল বি টাফ। একে এটা ওকে এটা দিয়ে হবে না, এখন একই জিনিস সবাই চাইছে। সো এতদিন পর্যন্ত তার পররাষ্ট্রনীতি বা প্রতিবেশী নীতি মোটা দাগে ছিল এটা, যে ভারত যা বলে তাই করো, ভারত সার্ক চায় না, সুতরাং আমি সার্ক চাই না, আমি ভারত চায় না, আমি ওই দেশের সাথে সম্পর্ক রাখবো না, যে কোনোখানে যেখানে যে পরিস্থিতি হয়েছে, ভারত যা যা চেয়েছে সরকার সিম্পলি, গত সরকার তাই করেছে। আমাদের এই পরিস্থিতিটা থেকে আসলে আমাদের কি করা দরকার? আবারও বলছি, ইউ মে ডিসঅ্যাগ্রি উইথ মি, কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে কখনো এমন কোনো অপিনিয়ন নেই যেটার অল্টারনেটিভ নাই। আমেরিকান প্রেসিডেন্ট ট্রুম্যানের একটা বিখ্যাত উক্তি আছে ইকোনমিক্স নিয়ে, এখানে যারা অর্থনীতি পড়েন তাদের জানার কথা। ওনার একটা বিখ্যাত উক্তি ছিল, আই ওয়ান্ট অ্যান ইকোনমিস্ট উইথ ওয়ান হ্যান্ড, এক হাতের একজন ইকোনমিস্ট আমি চাই। কেন? উনি বলছেন ইকোনমিক্সকে যদি জিজ্ঞেস করে আমি কি করা উচিত, সে বলে অন দ্য ওয়ান হ্যান্ড দিস অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড দিস। তো বলছে ভাই একই লোক দুদিক দেখাচ্ছে, ভাই আমার দরকার না, আমার একটা হাত দরকার, একটা ডিসিশন দরকার। ইন্টারন্যাশনাল পলিটিক্সে একটা ডিসিশন আসলে কখনো হয় না, কোনোদিন হয় না। আমি আসবো এই জায়গায়, একটু আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে যাই। খেয়াল করবেন ইউক্রেনকে কি ধরনের অস্ত্র দেব, ইউক্রেনকে কি ধরনের স্ট্র্যাটেজিক টার্গেটে অ্যাটাক করার পারমিশন দেব, ওয়েস্টের মধ্যে সিরিয়াস ডিবেট আছে না? আপনি দেখবেন ট্যাঙ্ক দেব কিনা, লেটেস্ট ট্যাঙ্ক দেব কিনা, জার্মান লেপার্ড দিয়েছে, তাহলে আমি আব্রাহামস দেব, তারপর আমি হাইমার্স দিলাম, কিন্তু আমি ওখানে অ্যাটাকামস মিসাইল দিলাম না, ওইটার রেঞ্জ বেশি, পরে আবার দিলাম, এটা দিয়ে আবার কোথায় কোথায় অ্যাটাক করবা সেটা ঠিক করে দিলাম। এর মধ্যে কিন্তু ডিবেট হচ্ছে। একই পয়েন্টে কেউ বলছে না, ইউক্রেন শুড অ্যাটাক ইনসাইড রাশিয়া, কারণ তাতে রাশিয়া চাপে পড়বে। শেষ পর্যন্ত ইউক্রেন কুর্স্ককে অ্যাটাক করলো এবং ওই জায়গার একটা বিরাট অংশ দখল করলো। সো এই যে ডিবেট গুলো আছে, এগুলো চিরকালীন, পৃথিবীতে কোনো ফরেন পলিসি ডিবেটের বাইরে থাকবে না। ইট ডিপেন্ডস আপনি আসলে কি করতে চান এবং কিভাবে, হাউ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ দ্যাট। আমি ভারতের প্রসঙ্গে আসি, আমাদের কি করা দরকার, এবং এরপর আমি অন্যান্য কিছু দেশ সম্পর্কে আমার কিছু অপিনিয়ন বলতে চাই। প্রথম কথাটা হচ্ছে, আমি আমার ভিডিও যারা দেখেন রেগুলারলি, আমি একটা কথা প্রায় বলি, about geopolitics it said that আপনি আপনার বন্ধু পাল্টাতে পারেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশী পাল্টাতে পারেন না। ইটস ট্রু ফর দ্য বোথ কান্ট্রিজ। আমি তো পারি না, ট্রু। আমাকে যারা ভারতের দাসত্ব মেনে নিতে বলে, তারা কি বলতে চায়? তারা বলতে চায় যে ভারতকে তো তুমি পাল্টাতে পারবে না, সো ভারত যা বলে, যা করতে চায়, ডু দ্যাট। আমি বলছি ঠিক আছে, আমাকেও কি ভারত পাল্টাতে পারছে? আমি এমন একটা দেশ, ভারতের ম্যাপ আঁকলে আমাকে এঁকে ফেলতে হয়, আমি এমন একটা স্ট্র্যাটেজিক জায়গায় আছি। ট্রু, তোমার একটা চিকেন নেক আছে এবং আমার হাত ওই পর্যন্ত গিয়ে টিপে ধরার চেষ্টাও আমি অ্যাটলিস্ট করতে পারি। সো ইউল হ্যাভ টু কনসিডার মি অ্যাজ ওয়েল। আমিও প্রতিবেশী। 18 কোটি মানুষকে শত্রু বানিয়ে কিন্তু ভারতেরও চলবে না।
এতে কোনো সন্দেহের কিছু নাই। সুতরাং আমাদের পলিসিটা কি হওয়া উচিত? টু সাম এক্সটেন্ট যেটা এখন ডক্টর ইউনুস করছেন, উইচ আই লাইক ভেরি মাচ, ভারত যা যা করেছে আসলে ভুল বা অপরাধ কাজ? আমাদের, আমি মনে করি প্রধান শেখ হাসিনা। টু সাম এক্সটেন্ট হ্যাঁ, দোষ একটু আছে, প্রধান শেখ হাসিনা একদম। আমি একটা উদাহরণ দিই, ধরুন ধরুন ভারত গিয়ে এই মলদ্বীপসে যে ইলেকশন হলো কতদিন আগে, আপনারা জানেন একমাত্র ইস্যু ছিল মইজুর ইন্ডিয়া আউট, তাই তো? ইন্ডিয়া আউট করে উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। ভারত সমর্থিত প্রেসিডেন্ট ছিলেন তার আগের ক্ষমতায় আবু আব্দুল্লাহ সলি। ভারত যদি ওনাকে বলতে, আচ্ছা সলি সাহেব একটা কাজ করেন, আমার একটা ফর্মুলা আছে, শেখ হাসিনাকে আমি এভাবে নির্বাচন ছাড়া ক্ষমতায় রাখতে গেছি, আপনি এভাবে থেকে যান, আমি ধারণা করি ভারত তাকে পরামর্শ দিয়েছেও, বাট হি ডিডন্ট অ্যাকসেপ্ট দ্যাট। উনি ভারতপন্থী, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন উনি ওনার দেশের নির্বাচন এবং গণতন্ত্র ধ্বংস করে ক্ষমতায় থাকবেন। আমাদের কপালে একজন হাসিনা পড়েছিল, হয়তো হাসিনাকে গালি দিচ্ছে, হতে ভাল লাগে আসলে, মানে এখন কিছু প্রসঙ্গ থাকুক বা না থাকুক, একটু হাসিনা সম্পর্কে একটু বলতে, আমাদের কপালে একজন সাইকোপ্যাথ হাসিনা পড়েছিল বলেই না উনি ইন্ডিয়া যা যা পরামর্শ দিয়েছিল, এবার এটা করো, বিএনপি কে বাইরে রাখো, জাতীয় পার্টিকে আমি ম্যানেজ করে দিচ্ছি 14 পার, রাতের বেলা সিল মারো, আমি রেডি আছি, উনি রাজি হলেন, পরের বার এইভাবে চলতে থাকলো, কারণ আমাদের কপালে হাসিনা পড়েছিল। এবং আমি জানি না, মানে স্ত্রীও বলা কঠিন, ইদানিংকার স্ত্রীরা খুব বিরল, আনডাউটেড। আচ্ছা আসবো আসবো আমরা ওই জায়গায় আসবো। আমরা যা করেছি আসলে স্ত্রী বা আরেকটা শব্দ বলছেন, এগুলো কিছুই না, ওদেরও অনেক পাওয়ার থাকে, আমরা আসলে স্লেভের মতো আচরণ করেছি, হোয়াট আই ওয়ান্ট। এবং আমাদের দোষ হচ্ছে আমরা তাকে ফেলে দিতে এত দেরি করলাম। অবশ্য পারলাম, এটাও একটা বড় ব্যাপার, উনি 41 পর্যন্ত থাকলেন না ওনার ডাইনেস্টি, তারপরও তো যাই হোক, দোষ মূলত আমাদের, আমরা আসলে ভারতকে এটা করতে দিতে চেয়েছি। এবং ভারতের জন্য একজন শেখ হাসিনার মতো সরকার, একজন শেখ হাসিনার মতো সরকার প্রধান অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে সরকারটা জনগণ নিয়ে ডিল করতে চায় না, যে সরকারটাকে ক্ষমতায় রাখার বিনিময়ে আপনি যা চান তাই দিয়ে দেওয়া হয়, কতটা টাইমলাইন মেলাবেন। ধরুন 18 আগে, নির্বাচনের কয়েক মাস আগে আদানি গোড্ডা পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয়েছে, ভারতে আলাপ আছে আপনারা জানেন। আদানি মূলত ইনফর্মালি, ইন্ডিয়ার তথ্য নেওয়ার লোকজন থাকতে পারেন, যাই হোক, আই ডু হ্যাভ দ্য কারেজ টু সে দ্যাট, এই আলাপ আছে যে আদানির মধ্যে মিস্টার মোদির অনেক বড় শেয়ার আছে। ওই চুক্তিটা, এমনি ওদেরকে টুইন টাওয়ার বলে কিন্তু ভারতে, ইটস ওপেন সিক্রেট। আচ্ছা, এসালাম অফ ইন্ডিয়া, এক্স্যাক্টলি, দ্য গ্রেটেস্ট অলিগার্ক, একদম 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 তাই, একদম তাই। এসালোমো ইনফ্যাক্ট বাংলাদেশে আরো দু একটা আছে, ওখানে একটা একেবারে সো। তো যেটা বলছিলাম, 18 নির্বাচনের আগে গোড্ডা পাওয়ার প্ল্যান্টের যে চুক্তি হলো, এটা এত অসম, ভারতের কংগ্রেস, রাহুল গান্ধী তাদের কংগ্রেসের থেকে প্রশ্ন করেছে, বাংলাদেশের সাথে এরকম একটা অসম চুক্তি করতে কি ভারত চাপ দিয়েছিল? মানে এটা ভারতের অভ্যন্তরে এই আলাপ করছে। একজন অস্ট্রেলিয়ান এক্সপার্ট এই চুক্তি দেখে বলেছিল, উনি খুব অবাক হচ্ছেন যে একটা দেশ এইরকম একটা চুক্তি স্বাক্ষর করছে। তাহলে কি দাঁড়ালো, আপনি যদি একটা স্লেভকে পান, আপনি যা চান তাই হবে। আপনি মোংলা পোর্ট দিয়ে, চায়না দীর্ঘদিন, চায়নাকে নিয়ে আমার অবশ্য ব্যক্তিগত একটু অ্যালার্জি আছে, এখন ইন্ডিয়ার চাপে সেই অ্যালার্জিটা দেখাচ্ছি না, এটা একটু বলে নেই। সেটা হচ্ছে, গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার যদি চায়নার হাতে চলে যায়, আই ডোন্ট এন্ডোর্স দ্যাট। আমি মনে করি কোনো একদিন আমাদেরকে, এটা আমার আবার অপিনিয়ন, আপনি বলতে পারেন ইউ আর সো ওয়েস্টার্নাইজড, আমাকে কেউ আমেরিকা দালাল টালালও লিখেছে আমার মন্তব্যে, কিন্তু আমাদের হাতে তো এটাই আছে। তো ওই চায়নার ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আমার আপত্তির জায়গা আছে। কিন্তু চায়না সপ্তাহে আপনি আলোচনা করেছেন মোংলা পোর্টে তারা কাজ করবে, বাদ দিয়ে দিলেন কারণ ইন্ডিয়া চায় নাই। তিস্তা প্রজেক্ট চায়না করতে চেয়েছে, ফিজিবিলিটি স্টাডি করেছে, করেন নাই কারণ ভারত বলেছে। অন্তত আমাদের ডিপ সি পোর্ট, মানে একটা দেশকে নিয়ে কিভাবে শেখ হাসিনা খেলেছে, সাইকোপ্যাথ শেখ হাসিনা যিনি পালিয়ে গেছেন, এটাও জোর করে বললাম। মানে খেয়াল করবেন, শেখ হাসিনা জাতির পিতা, বঙ্গবন্ধু কন্যা, আমি এখন অহেতুক পালিয়ে গেছেন কথাটা বলি। তো যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, সেই শেখ হাসিনা এমন জায়গায় নিয়ে গেছেন আমাদের সম্পদকে। খেয়াল করুন, দীর্ঘদিন ফিজিবিলিটি স্টাডি করে বলা হয়েছিল আমাদের সোনাদিয়া হচ্ছে সবচেয়ে সুটেবল জায়গা ফর ডিপ সি পোর্ট। ওনার প্রভু ইন্ডিয়া চায় নাই। শেখ হাসিনা যখন চায়নায় গিয়েছিলেন 16 বা 17 দিকে, সম্ভবত চুক্তি সাইন হওয়ার কথা ছিল, ইন্ডিয়া চায় নাই, উনি করেন নাই।
পরে এখন যেখানে হচ্ছে এটা মোটেও শোনা যাচ্ছে যে বেটার না, মাতার বাড়িতে হচ্ছে। জাস্ট ইন্ডিয়া চেয়েছে বলে, জাস্ট ইন্ডিয়া চেয়েছে বলে আপনি মোংলা দেন নাই, তিস্তায় নাই। জাস্ট ইন্ডিয়া চেয়েছে বলে আমাদের কোস্টে রেডার আছে ভারতের, আপনারা জানেন এটা? আমাদের উপকূলে ভারতীয় রেডার আছে। আমাদের পেকুয়াতে একটা সাবমেরিন টার্মিনাল আছে। ইন্ডিয়া নেক্সট এটা নিয়ে ঝামেলা করতে যেত আর কি। ইন্ডিয়াতে খুব আলাপ শুরু হয়েছে যে তাদেরকে অ্যাক্সেস দিতে হবে। আমাদের স্ট্র্যাটেজিক একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক স্থাপনা, সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে ইন্ডিয়ানরা বসে আছে। সুতরাং একজন শেখ হাসিনার মতো স্লেভ পাওয়া অ্যাপারেন্টলি ভালো, অ্যাটলিস্ট শর্ট এবং মিড টার্মে ভালো, যে আপনি যা ইচ্ছা তাই করাতে পারেন। ন্যূনতম যদি মানুষের ম্যান্ডেট থাকে, ইটস টাফ। আমি একটা এক্সাম্পল দিই, আমি প্রায় দিতাম এটা। 2011 সালে মনমোহন বাংলাদেশে এসেছিলেন, তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল এবং বাংলাদেশ ট্রানজিটের চুক্তি করবে এমন কথা ছিল। ওরা তিস্তার পানি দেবে, আমরা ট্রানজিট দেব। যখন তারা তিস্তার পানি চুক্তি করলো না মমতার কথা বলে, আমরা কিন্তু ট্রানজিট চুক্তি সাইন করি নাই। 11 সালে শেখ হাসিনা করে নাই। দুটো ইন্টারচেঞ্জেবল না। তিস্তা কিন্তু আমাদের রাইট, ট্রানজিট যদি দেই সেটা আমাদের দয়া বা ইচ্ছা, আমি চাইলে দেব নাইলে দেব না, দ্যাটস মাই রাইট। বাট স্টিল আমি কিন্তু দুটাকে করে আমি তার সাথে ট্রানজিটের চুক্তি করি নাই। 14 সালের পর আমরা তিস্তার পানি তো পাই নাই, ট্রানজিট দিলাম। ট্রানজিট এটা হলো করিডোর, করিডোর দিলাম এবং সেটা আমাদের সরকারি কমিটি যত টাকায় বলেছে তার 20% টাকায় দিলাম। তাহলে খেয়াল করুন, একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার ল্যাভারেজটা কত বেশি। চায়নাও তার প্রজেক্ট গছালো। এবার চায়নাকে নিয়ে দু একটা কথা বলি। যেমন ধরুন পদ্মা সেতুর রেল কানেক্টিভিটি, পদ্মা সেতু হয়ে যে রেল গেছে মোংলা পর্যন্ত, এই রেলটা কোনোদিনও প্রফিটেবল হবে না, এটার ফিজিবিলিটি স্টাডি আছে। এটা অলরেডি 40,000 কোটি টাকার প্রকল্প। এই প্রকল্পটা কেন নিয়েছেন? চায়নার জন্য, চায়না চেয়েছে, চায়নার লোন। এই হচ্ছে ব্যাপার। কর্ণফুলী টানেল হয়েছে, অনেক ট্রাফিক আছে, দেখেন তো। এখনই কি দরকার ছিল? না। সো এইভাবে কি হলো, আপনি এক একজনকে এক এক ভাবে খুশি করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা প্রতিবেশী নীতি না, এমনি প্রসঙ্গে আসলো বলে। এটা কত টাকা খরচ পড়বে পার ইউনিট জানেন? এখন পর্যন্ত যে হিসাব 9 টাকা পর্যন্ত চলে যাবে, মানে আমাদের কয়লা বিদ্যুতের চাইতে বেশি। তো আমরা কেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলাম? আমরা কি পরিমাণ রিস্কের মধ্যে আছি। যারা ফিজিক্স পড়েন তারা জানেন, যদি এখানে একটা মোটামুটি রেডিয়েশন, মানে পুরো মেল্ট ডাউন হওয়ার দরকার না, একটা ব্লো আপও যদি হয়, কত কিলোমিটার রেডিয়াস ফাঁকা করতে হয় জানেন? ইমিডিয়েটলি এবং ধাপে ধাপে একটা সময় পর্যন্ত প্রায় 40 কিলোমিটার পর্যন্ত, যদি খুব বাজে কিছু হয় 40 কিলোমিটার রেডিয়াস, ডায়ামিটার না, আপনি ফাঁকা করতে হবে বাংলাদেশের মতো একটা দেশে। এই বিদ্যুৎ কেন্দ্রের কি প্রয়োজন ছিল? এবং $5 বিলিয়ন খাওয়া, তাই না? মানে লাভ কত দিকে খেয়াল করুন। রাশিয়াকে খুশি করতে পারলেন, $5 বিলিয়ন খেয়ে ফেলতে পারলেন, পারলেন তো। রাশিয়াকে কেন খুশি করতে হলো? কারণ আপনি আসলে সিকিউরিটি কাউন্সিলে ভেটো পাওয়ারের আরেকটা দেশকে হাতে রাখতে চেয়েছেন। চায়না আছে, চায়না যদি হাত ছাড়া হয় একটা ব্যাকআপ। এবং আপনি কিভাবে দেশকে ধ্বংস করেছেন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। আমি মোটামুটি বাজি ধরে বলতে পারি প্রায় সবাই, দু একজন জানতে পারেন, একটা শহরের নাম জানেন না রাশিয়ার, একাতেরিনবার্গ। কজন জানেন? এই যে একটা হাত উঠেছে, দুটো হাত উঠেছে। দেখেন, আমরা জানিও না এইটার নাম, কিন্তু এখানে ওয়ার্ল্ড এক্সপো হওয়ার কথা ছিল। বাংলাদেশ প্রথম একাতেরিনবার্গকে সাপোর্ট দিয়েছিল ইন 2001 ইন ফার্স্ট রাউন্ড। আমরা অনেকে জানি না ওই সময় বিড করছিল ইউএই এবং আবুধাবি বা দুবাই সম্ভবত বিড করছিল। আমরা ওকে ভোট দেই নাই বলে আমাদের ম্যান পাওয়ার ইম্পোর্ট বন্ধ ছিল বহুদিন, জানেন এটা? জি জি, ইউএর পক্ষে। আচ্ছা, আমরা সেকেন্ড রাউন্ডও দিয়েছি, কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপারটা খেয়াল করেন, আমি শুধু একাতেরিনবার্গকে ভোট দেওয়ার কারণে ইউএইতে বছরের পর বছর হাজার হাজার বা লক্ষ লক্ষ কর্মী যেতে পারে নাই। এটা কত $বিলিয়ন লস, ক্যান ইউ বিলিভ দ্যাট? আচ্ছা, তো তার মানেটা খেয়াল করুন। আপনি যখন এইভাবে ক্ষমতায় থাকতে যান, তখন একটা স্লেভকে দিয়ে, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা স্লেভকে দিয়ে যে কোনো কিছু করানো যায়। এখন ইন্ডিয়ার জায়গা থেকে প্রবলেমটা কি করেছে তারা? আমরা আসলে যেই আলাপটা করছি দীর্ঘদিন,
এটা খুব দীর্ঘদিন চালিয়ে যাওয়া যাবে না। ইলেকশনের আগে আমরা তো বহুদিন ধরে বলেছি, আমি দেখলাম ইন্ডিয়া তো ইভেন ইলেকশনের আগে এই আলাপ আলোচনা চলছিল যে ইন্ডিয়া তার সব ডিম একই ঝুড়িতে রাখছে। সেই ঘটনাটাই শেষ পর্যন্ত ঘটলো এবং এই ধরনের সম্পর্কের যে প্যাটার্ন, এই প্যাটার্ন আসলে শেষ পর্যন্ত কাজ করে নাই। আমরা এখন যেটা করতে চাইছি সেটা হলো, আমার অপিনিয়নের কথা বলি, ভারতের সাথে শত্রুতা আমি ব্যক্তিগতভাবে সঠিক বলে মনে করি না। খারাপ লাগতে পারে, আমরা এখন তীব্র ভারত বিদ্বেষী মানুষ, আমারও ভারত বিরোধী বা বিদ্বেষী হিসেবে বদনামও আছে, বাট আমি মনে করি আমাদের দুই দেশের শত্রুতায় কেউ লাভবান হব না। আমাদের দুই দেশ যদি সম্পর্কে রিঅ্যালাইনমেন্ট করে তাহলে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। রিঅ্যালাইনমেন্ট ইন আ সেন্স, ভারতকেই কাজটা করতে হবে। ডক্টর ইউনুস গতকাল একটা ইন্টারভিউ দিয়েছেন পিটিআই এ, which is very interesting, এবং উনি আমাদের মনের কথাগুলো বলেছেন যে ভারতকে তার ন্যারেটিভ পাল্টাতে হবে অ্যাবাউট বাংলাদেশ। ও ন্যারেটিভ কি? এই দেশে সব ইসলামিস্ট, সব জঙ্গি, বিএনপি বা যে কেউ, উনি বিএনপির কথাও বলেছেন, ক্ষমতায় আসলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, সো বাংলাদেশ উইল বি সেফ অনলি ইন দ্য হ্যান্ডস অফ শেখ হাসিনা। দিস ইজ দ্য ন্যারেটিভ। এটা থেকে বেরিয়ে আসতে হবে। এসে দে হ্যাভ টু নেগোশিয়েট। তাদের সেভেন সিস্টার্স নিয়ে টেনশন আছে, একটা রিজিওনাল সুপার পাওয়ার, সে যদি ভয় পায় যে তার সেভেন সিস্টার্স থাকবে না রে কেউ বলছে, তো তাহলে তো বিপদ হইতে পারে। তো আমরা তার এই সিকিউরিটির জায়গাটাকে বোঝা দরকার। এমনকি আমরা যদি সেভেন সিস্টার থাকবে না রেও চিন্তা করি, স্টিল সেটা তো মুখে না বলাই উচিত হবে, তাই না? আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, তার এই সিকিউরিটি চিন্তা আছে, থাকবে, তার সেভেন সিস্টার্স নিয়ে প্রবলেম হয় কিনা, তার করিডোর সে চাইতে পারে। এবং করিডোর দিয়ে যদি আমরা দেখি যে আমাদের বেনিফিটটা অপটিমাম লেভেলে হয়, আমাদের মূল প্রবলেম কোথায় ছিল ভারতকে করিডোর দেয়া নিয়ে? আমি বেনিফিটেড হচ্ছি না, আমি তোমাকে দিয়ে দিচ্ছি শুধু। তুমি কলকাতা থেকে কলকাতা আগরতলায় যতটুকু ডিস্টেন্স যেতে হয় তার 1/5 বা তারও কম ডিস্টেন্স হয় বাংলাদেশের ওপর দিয়ে। সো এই যে এন্টায়ার প্রফিট তোমার হচ্ছে, তুমি কি আমার সাথে শেয়ার করছো? উত্তর হচ্ছে করছো না। সো আমাদের প্রবলেমের জায়গা ছিল এইগুলো। তুমি বর্ডারে ফর নাথিং মানুষ খুন করছো, ডক্টর ইউনূস 1975-এ একটা চুক্তি ছিল, সেটা স্মরণ করিয়ে বলেছেন তুমি এটা করতে পারো না। সো এইরকম কতগুলো ইস্যু। তারপর তাদের আরেকটা প্রবলেমের জায়গা হচ্ছে, তারা খুবই কলোনিয়াল মেন্টালিটি রাখে। তারা মনে করে আর সব দেশ তার কলোনি। একটা ছোট উদাহরণ, প্রায় ট্রেড ডেফিসিটের কথা বলি। মানে এখন তো আপনি চাইলেই যে কোনো ভাবে আপনার আমদানি বন্ধ করতে পারেন না, ফলে আমরা কতগুলো ট্রেড এন্ড নন ট্রেড ব্যারিয়ার দেয়। আমাদের পাটের ওপরে অ্যান্টি ডাম্পিং ট্যারিফ বসিয়ে আছে, কারণ আমাদের পাট ওখানে ভালো যাচ্ছিল, ওটা বন্ধ করেছে। এবং একটা বিখ্যাত কেস তো আমরা জানি, আমাদের লুকাস ব্যাটারি, বহু বছর আপনি শেষ পর্যন্ত লুকাস ব্যাটারি ডব্লিউটিও তে গিয়ে জিতে এসে তার ইয়েটা এস্টাবলিশ করতে পেরেছে, কিন্তু মাঝখানে লম্বা সময় কিন্তু চলে গেছে। সো এই মেন্টালিটি গুলো হচ্ছে আমাদের প্রবলেমের জায়গা। অথচ আপনি 15-16 বিলিয়নে এখন চলে গেছে আপনার এক্সপোর্ট ইন্ডিয়ার, আর আমরা 10-2 বিলিয়নে গেছে। আমরা যদি এই সব ব্যারিয়ার ওঠায়, আমরা হয়তো আর 1 বিলিয়নই বাড়বো, আরেকটু বাড়বো, কিন্তু এটাই তারা টলারেট করছে না। সো ভারতের মূল সংকটের জায়গা হচ্ছে ও বাকি সব জায়গাকে, বাকি সব দেশকে তার কলোনি হিসাবে দেখতে চায়। এবং দুর্ভাগ্যজনকভাবে ভারতে এখন যারা ক্ষমতায় আছে, তাদের যে মাদার অর্গানাইজেশন আরএসএস, তারা রীতিমতো অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে। তাদের পার্লামেন্টে যে ম্যাপ দিয়েছে, নানান ধানাই পানাই কথা বলেছে, যদিও তাদের কেন্দ্রীয় মন্ত্রী বলেছে আমাদের এখনকার স্বপ্ন হচ্ছে অখণ্ড ভারত। এবং এই বছর খানেক আগে মোহন ভাগবত, আরএসএস যে প্রেসিডেন্ট, সে তাদের একটা প্রোগ্রামে অখণ্ড ভারতে কি হবে না হবে, কোন কোন জাতি, আপনারা জানেন কিনা জানি না, অখণ্ড ভারতে মুসলমানদের ভোটাধিকার ছাড়া আর সব সিটিজেন রাইট থাকবে, আর সব থাকবে, কিন্তু আপনার ভোটাধিকারটা থাকবে না। সো দ্যাট মুসলমানদের যেহেতু বাচ্চা কাচ্চা বেশি হয় বলে তারা বলছে, আমি জানি না হাউ কারেক্ট ইট ইজ, যে কোনো একদিন মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে, সো আপনি ভোট দিতে পারবেন না। সো তার মানসিকতার জায়গাটা ওখানে। এবং শুধু সেটা না, ঠিক আছে, ও না হয় অখণ্ড ভারত দেখুক, এর আগে কংগ্রেস ক্ষমতায় ছিল, ওর পলিসি ওয়াজ মোর অর লেস দ্য সেম। আমরা তো ভুলি না, সুজাতা সিং বিখ্যাত বা কুখ্যাত ঘটনাটা ঘটেছিল কিন্তু কংগ্রেসের ক্ষমতায় থাকার সময়, তাই না? একদম। আচ্ছা, এখন তাহলে ভারতের জায়গা থেকে কি হতে পারে? আমাদের অন্য প্রতিবেশীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা অল্প একটু বলি, তারপর আমি আপনাদের কাছে আসছি। ভারত যে জিনিসটা রেস্ট্রিক্ট করতে চেষ্টা করেছে, একটা কথা মনে রাখবেন, ভারত যা চায় তার উল্টোটা করলে আমরা ভালো থাকবো, তাই না? একদম চোখ বন্ধ করে। ভারত কি চায়? এই সাউথ এশিয়াতে যাবতীয় সমস্যা বাইল্যাটারালি সমাধান করতে হবে।
বাংলাদেশের সাথে পানি সমস্যা থেকে শুরু করে যা যা বাইল্যাটারাল, আমি তোমার সাথে কথা বলবো। কাশ্মীর নিয়ে যদি কথা বলতেই হয় শেষ পর্যন্ত, ও পাকিস্তানের সাথে কথা বলবে। তো ভারত যেহেতু বাইল্যাটারাল চায়, আমাদের কর্তব্য কি? এটাকে মাল্টিল্যাটারাল জায়গায় নিয়ে যাওয়া। দেখবেন বাইল্যাটারাল এই জিনিসটা এনশিওর করার জন্য ভারত খুব বাজে একটা অজুহাত দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ককে দেখিয়ে সার্কটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলেছে। একদম একদম তাই। ও চেয়েছে, মানে বিশেষ করে ভারত চেয়েছে একটা মাল্টিল্যাটারাল ফোরাম যত স্ট্রং হয়ে উঠবে, তার এই বাইল্যাটারাল ডিলিং করার ক্ষমতা তত কমতে থাকবে। একদম, আই নো, জি। তো আসছি, তার মানে হচ্ছে এখন আমাদের কি করতে হবে? আমরা যতগুলো মাল্টিল্যাটারাল জায়গায় আমাদের সম্পর্ক করতে পারি, সেটা সার্ককে পুনরুজ্জীবন করতে হবে। বিমস্টেক হোক, বিবিআইএন একটা আছে যেটা অবশ্য ভুটানের কারণে আসলে খুব বেশি আগাচ্ছে না, বা রিসেন্টলি এই সরকার একটা চমৎকার স্টেপ নিয়েছে, আমরা আসিয়ানের মেম্বার হতে চেয়েছি। সো যত বেশি মাল্টিল্যাটারাল জিনিস আমরা করতে পারবো, সেটা আমাদের দিকে যাবে, এবং আমাদের বাইল্যাটারাল রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজ শুড ইনক্রিজ। ইন্ডিয়া ছাড়া আর মাত্র একটা দেশের সাথে আমাদের বর্ডার আছে। আমরা কি কোনোদিন সরাসরি আমাদের কোনো ফরেন পলিসি ছিল টুয়ার্ডস মিয়ানমার? নেভার এভার। কখনো কখনো ভারত যেটা চেয়েছে, কখনো কখনো চায়না যেটা চেয়েছে। একটা উদাহরণ দিই, আমি কি বেশি সময় নিচ্ছি? হ্যাঁ হলেও তো বলার কথা না, বলে বলে ফেলবেন প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করি মিয়ানমারের ক্ষেত্রে যখন এই দফা রোহিঙ্গারা আসলো, আপনারা খেয়াল করবেন চায়না যা যা চেয়েছে, আমরা একটা অ্যারেঞ্জমেন্ট সাইন করেছি 17 সালে ওরা আসার কিছুদিনের মধ্যে। সারা পৃথিবী তখন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা বলছি, আমরা একটা অ্যারেঞ্জমেন্ট বা চুক্তির মতো করলাম। ফলে মিয়ানমারের হাতে অস্ত্র চলে গেল যে বাংলাদেশের সাথে তো আমরা বাইল্যাটারালি সমস্যাটার সমাধান করছি, সুতরাং ইন্টারন্যাশনাল কোনো ইয়ের দরকার নেই। এটা কার চাপে? চায়নার চাপে। আপনারা হয়তো অনেকে শুনলে অবাক হবেন যারা জানেন না, আমরা রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বলি না সেই 18 সাল থেকে, কারণ রোহিঙ্গারা মানে মিয়ানমার চায় না তাদেরকে রোহিঙ্গা বলা হোক, আলাদা জাতিগোষ্ঠী বলা হোক। Displaced people of Rakhine province. আমরা মিয়ানমার যা চায়, মানে চায়না যা চায়, ঠিক সেটাই ফলো করতে শুরু করলাম। অথচ এই দেশটার সাথে তো আমাদের কিছু সুবিধা থাকা দরকার ছিল, আলোচনা থাকার দরকার ছিল। মাঝখানে যখন কুকিচিন ক্রাইসিস শুরু হলো, ওদের যেই প্রভিন্স গুলোতে বিদ্রোহীরা সাড়া দিতে শুরু করলো, প্রচুর লোকজন ভারতে ঢুকে পড়ছিল, তখনও কি আমরা আমাদের পলিসি শুনেছি? না, আমরা তখন ভারত যেটা বলেছে আমরা মিয়ানমারের ক্ষেত্রে সেই পলিসি করেছি। তার মানেটা হচ্ছে এই, বাংলাদেশের কোনো ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি টুয়ার্ডস আওয়ার নেইবার্স কখনোই ছিল না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু নেইবার্স না, যে কোনো জায়গায় রাশিয়া ইউক্রেন ক্রাইসিসের সময়, আমি আবারও বলছি, ট্রাই টু বি প্র্যাকটিক্যাল। আচ্ছা, রাশিয়া ইউক্রেনকে আগ্রাসন করার পেছনে ইউক্রেন বা আমেরিকা দায়ী কয়জন মনে করেন? হাত তোলেন তো। রাশিয়া যে ইউক্রেনকে অ্যাটাক করেছে, এটার পেছনে ইউক্রেনই মূলত দায়ী। কতজন মনে করে? মন খুলে হাত তুলুন প্লিজ। আমেরিকা দায়ী? আচ্ছা, আমেরিকা দায়ী। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, গট ইট। জন মিয়ারশাইমার এই কথাটাই বলেন, আমেরিকা দায়ী মানে হচ্ছে। আমি আসছি, আচ্ছা ফাইন। এবার আমি একটা আপনাদেরকে কল্পিত সিচুয়েশন বলি তো। ধরুন বাংলাদেশ চায়নার একটা মিলিটারি জোট হইল, এবং বাংলাদেশের মনে হলো আমি চায়নার এই মিলিটারি জোটে থাকা আমার জন্য সেফ হবে, কারণ ভারত আমার সাথে ঝামেলা করছে, তাই তো? হতে পারে না? চায়নার এখনো কোনো ঘোষিত মিলিটারি জোট এখন পর্যন্ত নাই, তবে চায়না শি জিনপিং যদি বেঁচে থাকেন, উনি খুব সিরিয়াস ধরনের মিলিটারি জোট করতে থাকবেন, কোনো সন্দেহ নাই। অলরেডি উনি এই আলাপ শুরু করছেন। তো আমরা এটা জয়েন করলাম, আমাদের কি এই স্বাধীনতা আছে? হ্যাঁ, আচ্ছা, আমরা এটা জোট, আচ্ছা সেটা পরে, কিন্তু আমার কি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে রাইট আছে? তা আমি চায়নার সাথে যোগ দিলাম, এবং ভারত বলল আমার পেটে চায়নার একটা সামরিক জোটের সদস্য আছে, আমি মানবো না, আমি বাংলাদেশ ইনভেড করবো। উইল ইউ সাপোর্ট দ্যাট? ওটা আবার করছেন কেন তাহলে? রাশিয়ারটা কেন করছেন? আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন? না, আবারও বলছি, দেখেন এগুলোর কিন্তু ডিবেট শেষ হবে না। সারা পৃথিবীতে এই নেটোতে যোগ দেয়া,
আসছি, ঠিক একই, আসছি। দ্যাটস ইন্টারেস্টিং, আমি বুঝেছি। এই ডিবেটটাই হচ্ছে। মিয়ার সাইমার এটাই আলোচনা করছেন যে তুমি আইডিয়ালিস্টিক আলোচনা করলে হবে না, রিয়ালি ব্যাপারটা যা ঘটে, রাশিয়ার মতো একটা সুপার পাওয়ার কোনোদিনও মেনে নেবে না নেটো তার এত কাছে এসছে। যদিও কেউ কেউ, মানে আমরা অনেকে হয়তো জানি না, রাশিয়ার বর্ডারে কিন্তু নেটো আছে। ফিনল্যান্ড মাত্র হয়েছে, তার আগেই ছিল। 3টা বলটিক স্টেটস, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া কিন্তু নেটো মেম্বার। তো এগুলো তো নেটো মেম্বার, তার বর্ডারে তো ছিলই। কিন্তু এগুলো তো নেটো বর্ডারে, নেটো ছিল এতদিন। ইউক্রেন যোগ হয়েছে, অবশ্য এখন ডাবল হয়েছে, ফিনল্যান্ডও এখন বর্ডারে যোগ হয়েছে নেটো সদস্য। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, তার মানে আমরা একটু খেয়াল করি এই জায়গাটা, আমি যেটা বলতে চেয়েছি, আমরা একটা ছোট দেশ যেটা একটা বিরাট দেশকে দিয়ে ঘিরে আছে এবং যে আমাদের প্রতি শত্রু ভাবাপন্ন, আমাদের কি উচিত ছিল না টু সাপোর্ট সাম কান্ট্রি যেটা আরেকটা বিশাল দেশের আগ্রাসনের শিকার হয়েছে? এবং আপনারা জানেন কিনা জানি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসে এই প্রথম একটা দেশ আরেকটা দেশের ভূমি দখল করে অ্যানেক্স করেছে। আর কোনো হিস্ট্রি নেই। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের যে অবস্থা ছিল, একটা দেশ একটা দেশকে দখল করে নিচ্ছিল, সেই পরিস্থিতি কিন্তু ফিরে আসছে। আমি আপনাদের কাছে একটা আশঙ্কার কথা বলে যাই। রাশিয়া ইউক্রেনকে প্রথম দখল করতে গিয়েছিল কি বলে? ডনবাস যে এরিয়া আছে, তার যুক্তি কি ছিল? ওখানে রাশিয়ান ভাষাভাষীরা আছে, তাদের উপরে ইউক্রেন অত্যাচার করে এবং রাশিয়ার রাইট আছে টু প্রটেক্ট রাশিয়ান স্পিকিং পিপল। আচ্ছা, ইন্ডিয়ার এখন হিন্দুদের প্রতি অ্যাটিটিউডটা কি দেখছেন? বাংলাদেশে হিন্দুরা অত্যাচারের শিকার হচ্ছে। বিং হিন্দু ইন ইন্ডিয়া, দীপ হালদার নামে এক ভদ্রলোক রাইটার আছেন, বইটা খুঁজে পড়বেন অথবা তার লেকচার পাওয়া যায়। ইন্ডিয়া ইজ ক্রিয়েটিং দ্য সেম ন্যারেটিভ হিয়ার। কোনো একদিন যদি বলে তাবৎ পৃথিবীর সব হিন্দুকে বাঁচানোর রাইট আমার আছে এবং বাংলাদেশে হিন্দুরা পারসিকিউটেড হচ্ছে, আমি তাদেরকে বাঁচাতে যাচ্ছি, হোয়াট উইল ইউ সে দেন? এবং আমরা তার কথা শুনছি না, সে মনে করলো আমাদের সিকিউরিটির প্রবলেম আছে। ফাইন, আচ্ছা আসছি। তো যে কথাটা বলছিলাম, আমাদের কথা ছিল মোটা দাগে ইউক্রেনের পক্ষে বা পশ্চিমের লাইনে থাকা। আমরা কিন্তু থাকি নাই। আমি জায়গাটায় আসছিলাম এই কারণে, আমরা রাদার সব সময় রাশাকে ভোট দিয়েছি তার পক্ষে একটা জায়গা ছাড়া, সেটা হলো সে যে 20% মতো, আপনারা জানেন দনবাসের দুটো জায়গা, তারা দনিয়াস, লুহান্স্ক এবং খারসন জাপোরিজিয়া, এই 4টা জায়গা তারা দখল করে এই অ্যানেক্সেশনের বিরুদ্ধে ভোট দেওয়া ছাড়া সবসময় আমরা রাশার পক্ষে ভোট দিয়েছি। দুটো কারণে, একটা ইন্ডিয়া চেয়েছে, কারণ ইন্ডিয়া ওভাবে অ্যালাইন্ড, আর আমরা না পছন্দ করেছি। আমরা সামহাউ আমেরিকার বিরুদ্ধে ওই জায়গায় চলে গেছি। আই এম নট সেইং যে কেন ওই আলোচনা করতে যাচ্ছি না। তো এই দুটো কারণে, ফলে আমাদের ফরেন পলিসি, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, বলে কোনো কিছু কোনোদিন এক্সিস্ট করে নাই। পাকিস্তানের সাথে আপনাদের মনে থাকার কথা, গত 19 সালের ইলেকশনের আগে বালাকোট ইনসিডেন্ট হয়েছিল, হলো, তারপর আক্রমণ করে আসলো সোকল সার্জিক্যাল স্ট্রাইক। বাংলাদেশ ওখানে ভারতের পক্ষে কথা বলেছে। তার মানেটা হচ্ছে আমাদের কোনো প্রতিবেশীর জায়গায় আমাদের নিজস্ব কোনো অপিনিয়ন নাই। নেপালের সাথে কোনো একটা জায়গায় কি আপনি দেখবেন আমাদের সেই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? নেপালের কাছ থেকে আমরা সেই চিকেন থেকে যে আলোচনাটা করি, আমাদের এইটুকু করিডোর দিলে আমরা অনেক সুবিধা পাই। বাদ দেন রাস্তা, আমাদের বিদ্যুতের যে করিডোর, জাস্ট আমরা খরচ করে ওখানে গ্রিড লাইন স্থাপন করব। 14 সাল থেকে চাচ্ছিলাম মাত্র 50 মেগাওয়াট বিদ্যুৎ আসবে, তাও ভারতের গ্রিড লাইন হয়ে। তো খেয়াল করে দেখবেন যে আমরা কোনো দেশের সাথে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি নেইবারদের সাথে নিতে পারি নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যেমন মাল্টিল্যাটারালিজমের প্রয়োজন আছে, আমাদের প্রত্যেকটা দেশের সাথে ইন্ডিভিজুয়ালি সম্পর্ক তৈরির দরকার আছে। আমাদের বাইল্যাটারাল প্রচুর রকম সম্পর্ক হতে পারে। এখন যেহেতু আমরা অন্তত একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট একটা ফরেন পলিসি নেওয়ার মতো জায়গায় এসেছি, আমাদের সেই কাজটা করতে হবে। তো আমাদের বিদেশি নীতি যেটা হওয়া দরকার এই মুহূর্তে প্রাথমিকভাবে, এটার সাথে আবার বাকি সবকিছু জড়িত। আমাদের প্রতিবেশী নীতি হবে এটা, সেই যে ভারতের সাথে আমাদের একটা স্ট্রং রিঅ্যালাইনমেন্ট লাগবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের সাথে আমরা রেটরিকের ক্ষেত্রে অন্তত খুব বেশি অফেন্সিভ কিছু যাতে না বলি, কিন্তু ভারতকে প্রতিটা স্টেপে এটা বোঝাতে হবে
এবং আমরা যা বলবো সাথে সাথে একটু ভারতের রিপাবলিক টিভি দেখে আসলে সবচেয়ে ভালো হবে, আমরা ঠিক বলছি কিনা। আমি আজকে আসার সময় দেখলাম ডক্টর ইউনূসের ইন্টারভিউ নিয়ে অর্ণব গোস্বামী কথা বলছে। আমি ভদ্রলোককে এত ঠান্ডা মাথায় এত শান্ত হয়ে জীবনে কথা বলতে দেখি, সমালোচনা করছেন কিন্তু উনি উনি আমরা কথ্য ভাষায় বলি না, উনি মেদায়া গেছেন, আপনারা দেখবেন কিন্তু ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। সো আমরা এটাই বুঝবো যে আমাদের কি করা দরকার, রিসেন্টলি দ্য ওয়ে দে আর ট্রাইং টু ট্রিটিং আওয়ার পলিসিস। সো আপাতত এখানেই শেষ করছি, আপনাদের প্রশ্ন নেব, এই প্রসঙ্গে আরো কথা নিশ্চয়ই আসবে। সেটা হলো আসছি আমরা প্রতিবেশীর ক্ষেত্রে কোনোদিনও মাথা নিচু করে বাঁচতে পারবো না, এটুকু বলে শেষ করি। সেটা হচ্ছে একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট আছে, রিদম জিরো। রিদম জিরো এক্সপেরিমেন্ট এরকম, আমি ইভেন ডক্টর ইউনূসকে নিয়ে একটা কলামে লিখেছিলাম। ডক্টর ইউনূস সম্পর্কে একটা কথা বলি না, উনি ডয়চে ভেলের ইন্টারভিউতে বলে ফেলেছিলেন যে আমি আসলে বেশি সমালোচনা করি নাই বিপদ থেকে বাঁচার জন্য, আমি মাথা নিচু করে থেকেছি। কিন্তু খালিদ মহিউদ্দিন তাকে জিজ্ঞেস করেছে আপনি কি পেরেছেন, উনি বলছেন আমি পারিনি, দেখেছই তো। আসলে চুপ থেকে হয় না, দ্যাটস ইম্পর্টেন্ট। রিদম জিরোতে ছিল একজন পারফরমেন্স আর্টিস্ট, উনি কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, টেবিলের উপরে অনেকগুলো জিনিস রাখা ছিল, ফুল ছিল, ছুরি ছিল, চামচ ছিল, গুলি ভর্তি পিস্তল ছিল। অ্যান্ড শি পারমিটেড আপনারা আমাকে এগুলো দিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন। মানুষ শান্ত ছিল, মানুষ তার সাথে ফান করতে করতে একটা পর্যায়ে না মানুষ ভায়োলেন্ট হয়ে উঠেছিল, তার শরীরে ফুলের কাটার আঁচড় দিচ্ছে, ছুরির আঁচড় দিচ্ছে, একজন তাকে কিলও করতে গেছে, তার কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে। উনি কেউকে কিছু বলেন নাই, উনি জাস্ট চুপ করে দাঁড়িয়েছেন। সো আপনি যখন চুপ করে দাঁড়িয়ে থাকেন, চুপ থাকেন, তখন আসলে আলটিমেটলি এই ঘটনাটা ঘটতে থাকে। সো ভারতের সাথে আমরা চুপ করে ছিলাম বলে তারা আরো বেশি নিপীড়ক হয়ে উঠেছে। এমন না যে ভাই ও গো বেচারা চুপ আছে ওকে ছেড়ে দিই, না, এটা বাড়তে থাকে। আপনি খেয়াল করবেন বন্যার জন্য ভারতের গেট খোলা অনেক বেশি দায়ী আমি মনে করি না। বেসিনে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ত্রিপুরার পানি আসছিল, ওটা কিছুটা যোগ করেছে। কিন্তু আমরা যখন শোরগোল করলাম, ভারতকে ইতিহাসে প্রথমবারের মতো দেখলাম স্টেটমেন্ট দিয়ে আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছে, না না এখানে এই অবস্থা হয়েছে। তার মানে হচ্ছে আমরা আসলে শাউট করেছি বলে ও আজকে এখন আমাকে ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, কিছুদিন আগে দেখলাম ফেসবুকে একজন, এই যে এখন ভারতের হাই কমিশনার আছে, আগের সরকারের 2 মন্ত্রীর সাথে বসেছেন আর আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বসেছেন, বা কার সাথে যেন বসলেন, মানে বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, এখানে কাচুমাচু করে বসছেন আর ওখানে উনি রাজার মতো বসছেন। সো দিস ইজ হাউ থিংস ওয়ার্ক।